ধূমপান, মদ্যপান বা যে কোনো রকমের ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উক্ত গল্পে কিছু ক্ষেত্রে নৃশংসতা, ভয়াবহতা এছাড়াও শারীরিক বা মানসিক বিকারের উল্লেখ থাকতে পারে, তাই গল্পটি কিছু ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য উপযুক্ত। দারোগার ডায়েরি শ্রোতাদের কাছে অনুরোধ, গল্পের ঘটনা বিবেক দিয়ে বিচার করবেন। গল্পের স্বাদ সম্পূর্ণরূপে উপভোগ করার জন্য হেডফোন কিংবা ইয়ারফোনের ব্যবহার প্রস্তাবিত। জীবনের রঙ্গমঞ্চে আমি হেরে গেলাম। ভেবেছিলাম আর 5টা মেয়ের মতোই আমার জীবনটাও বেশ ভালোবাসা আর খুনসুটিতে ভরা থাকবে, কিন্তু সোহাগ বোধহয় আমার কপালের জন্য নয়। জানি না আমার এই ডিসিশনটা ঠিক না ভুল। জানি না এটা কোনো ক্ষণিকের আবেগের অভিঘাতে চূর্ণ বিচূর্ণ হওয়া মনের ভুল সিদ্ধান্ত কিনা, কিন্তু এই পরিকল্পনা একান্তই ব্যক্তিগত এবং আমি বেশ বদ্ধপরিকর। পারলে আমায় ক্ষমা করে দিও। এই যে সামনে ট্রেন, আপনি এভাবে কোথায় যাচ্ছেন? বিপদ হবে। হ্যালো ম্যাডাম, হ্যালো। না প্রমিলা, তুই? কি হলো তোর? কন্ট্রোল yourself. কথাটা বেশ কয়েকবার শুনেছি যে মানুষ যদি কাউকে সব থেকে বেশি ভালোবাসতে পারে তাহলে তার নিজেকে, আর পুনর্জন্মে যদি বিশ্বাসী হন তাহলে এটাও শুনে থাকবেন বেশ কয়েক জন্মের পর মানুষ জন্ম নিয়ে পৃথিবীতে অবতরণ করা যায়, যদিও তার সঠিক সংখ্যা সম্বন্ধে আমার ধারণা নেই। তাই যখন মানুষের সব থেকে প্রিয় জিনিস অর্থাৎ নিজেকে শেষ করার চেষ্টায় বদ্ধপরিকর হয় তখন জানবেন বেঁচে থাকাটা তার মৃত্যুর থেকেও কঠিন হয়ে দাঁড়ায়। নমস্কার, আমি দারোগা সমরেশ রায়। সত্যি বিচিত্র পৃথিবীর বিচিত্র সম্পর্কগুলো সময়ের সাথে সাথে কেমন বদলে যায়। কিছু সম্পর্ক ফিকে হয়ে যায় আর কিছু সম্পর্ক অটুট বন্ধনে জড়িয়ে যায়, যা আপাত দৃষ্টিতে বেশ দৃষ্টিনন্দন। আর ভাবলে অবাক হবেন না যে সময় পাল্টানোর জন্য সময় লাগে না। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ভ্রমরের ডাক। চলুন আজকের এই বিশেষ ঘটনা শুনে নেওয়া যাক। সমরেশ বাবু। সকাল সকাল আধো ঘুমের আড়ষ্টতা কাটিয়ে দিল আমার সরকারি কোয়ার্টারের পুরনো দরজার কর্কশ আওয়াজটা। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা উৎকণ্ঠিত মানুষটা মনে হয় এক রাশ অধৈর্য নিয়ে দরজার উপর রীতিমতো প্রহার চালিয়ে চলেছে, আর তার সাথে তার সুতীব্র চিৎকার। সমরেশ বাবু। যদিও পুলিশের দরজার ওপাশে এই অসময়ে কোনো সৌম্য দর্শনা নারী তো আর রং বেরঙের ফুল নিয়ে দাঁড়াবে না, তাই সেই ভাবনায় সময় অতিবাহিত না করেই উঠে পড়লাম। সমরেশ বাবু, আপনি আছেন? আপনি আছেন? দরজাটা খুলুন সমরেশ বাবু। আরে বিনয়বাবু, আপনি হাঁপাচ্ছেন কেন? বিনয়বাবু থানা এলাকায় নবাগত, একটা বেসরকারি কোম্পানিতে ম্যানেজারিয়াল পদে বেশ কয়েক বছর ধরে কর্মরত। সদ্য বদলি হয়ে এসেছেন। শুনেছি
মোটা অঙ্কের বেতন পান, কিন্তু আপাত দৃষ্টিতে সাদামাটা লোক। পোশাক আশাকের তেমন বহর না থাকলেও তার বাচনভঙ্গিতে বেশ নম্রতা আছে। কোনো রকমে দরজার একটা পাল্লা দিয়ে নিজের শরীরটা বেঁকিয়ে প্রবেশ করে আমার ঘরের মেঝেতে ধপাস করে দুপা ছড়িয়ে বসে পড়লেন। আমি তাকে চেয়ার এগিয়ে বসার অনুরোধ জানালাম। সেটাতে কোনো রকমে নিজের শরীরটাকে সেট করে তিনি বসলেন। আমি তাকে বললাম, আচ্ছা বিনয়বাবু, আগে শান্ত হন। আপনি এরকম করলে আমি প্রথমত কিছু বুঝবো না, তাই তার আগে আপনার শান্ত হওয়াটা বেশি আগে দরকার। টেবিলের উপরে গ্লাসটা তার দিকে এগিয়ে দিলেও সেটাকে উপেক্ষা করেই তিনি বললেন, সমরেশবাবু, আমার মিষ্টি মাকে খুঁজে পাচ্ছি না। বিনয়বাবুর একমাত্র মেয়ে মিষ্টি, ভালো নাম ভ্রমর, বয়স ৩-৪ বছরের বেশি হবে না। আগে তার কোলে ২-১ বোধহয় দেখেছি, কিন্তু সেভাবে মনে করতে পারছি না। তাকে খানিকটা সময় স্বাভাবিক হওয়ার জন্য দিয়ে একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এবার বুঝলাম, কিন্তু খুঁজে পাচ্ছেন না মানে? হ্যাঁ সমরেশবাবু, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সে নয় বুঝলাম, কিন্তু কখন থেকে? আজ দুপুর থেকে। শেষ কখন তাকে দেখেছিলেন? ওর মা স্কুলে নিয়ে আসে, তারপর মেয়ে ঘরেই খেলছিল। ওর মা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে পাশেই ঘুমিয়ে পড়েছিল। আমি তখন অফিসে ছিলাম। সেখান থেকে ফিরে এসে দেখি প্রমীলা কান্নাকাটি করছে। ভ্রমরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি একটু দেখুন সমরেশবাবু, কোথাও খুঁজে পাচ্ছে না মেয়েটাকে। ঠিক আছে ঠিক আছে, আপনি বরঞ্চ মেয়ের একটা ফটো আমায় দিয়ে যান, আমরা দেখছি কিভাবে কি করা যায়। তবে চিন্তা করবেন না, আমরা কথা দিচ্ছি যাতে তাড়াতাড়ি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দেওয়া যায়। ব্যাপারটা কোনো অংশেই সাধারণ নয়। চাকুরি জীবনে বেশ কয়েকবার নাবালিকা গুটি কয়েক মেয়ে অসৎ সঙ্গে পড়ে কিংবা ক্ষণিকের ভিত্তিহীন ভালোবাসায় আবেগের বশে আরেকজন নাবালকের হাতে পড়ে। তারপর তারা পাড়ি দেয় ৭ সমুদ্র ১৩ নদীর পার। তাদেরকে উদ্ধার কার্যে চাকুরি জীবনের অর্ধেকের বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু বিনয়বাবুর মেয়ের বয়স ৩ কিংবা ৪, তাই তার এই অন্তর্ধান রহস্যের সাথে এগুলোর মিল থাকবে না, সেটাই স্বাভাবিক। যাই হোক, কাক ভোরে উঠে এরকম খবর যে একেবারে আমার দোরগোড়ায় উপস্থিত হবে সেটা কল্পনাও করিনি। অগত্যা থানার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কোয়ার্টার থেকে থানায় যাওয়ার পথ ওই মিনিট ৫ মতো। পায়ে হেঁটে এগিয়ে যেতেই দেখলাম থানার ফটকের ঠিক সামনে হালদার এক মহিলার সাথে দাঁড়িয়ে আছে। তাকে দুহাত নেড়ে কিছু বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মহিলা যে মানসিকভাবে ভেঙে পড়েছেন তা দূর থেকে দেখেই অনুমান করা যায়। আমি এগিয়ে যেতেই হালদার আমার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং স্যার। মর্নিং হালদার। স্যার, ইনি প্রমীলা রায়চৌধুরী। আসলে এনার মেয়েকে কাল দুপুর থেকে খুঁজে পাচ্ছেন না। প্রমীলা অর্থাৎ আপনি কি বিনয় রায়? উনি আমার হাজবেন্ড। হ্যাঁ, উনি সকালে আমার কাছে গেছিলেন। স্যার আমার মিষ্টিকে খুঁজে দিন, স্যার আমার মিষ্টিকে খুঁজে দিন, আমি কি নিয়ে বাঁচব? আচ্ছা, আমি ঘটনাটা একটু আধটু শুনেছি, আপনার মেয়ের ছবিও নিয়েছি। আমি বরঞ্চ আপনার বাড়িতে একবার যাব, সেখানেই না হয় বাকি কথা হবে। একটু ধৈর্য ধরুন, আমাদের উপর আস্থা রাখুন। আচ্ছা স্যার। হালদার, প্রমীলা দেবীকে একটা গাড়িতে তুলে দাও। আর হ্যাঁ, তৈরি হয়ে নাও, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আচ্ছা স্যার। সন্তানহারা মায়ের মনকে নিরুপদ্রব করার ক্ষমতা বোধ করি ভগবানেরও থাকে না। আর এই মুহূর্তে কি বলতে হয় সেটাও আমার ধারণার অতীত। আমার কথায় তার আমাদের প্রতি কতটা আস্থা জন্মালো আমার জানা নেই, কিন্তু ব্যাপারটা যে গুরুতর
তার আভাস আমি বিনয়বাবুর কথাতেই টের পেয়েছিলাম। থানায় এসে লিখিত অভিযোগে একবার চোখ বুলিয়ে নিলাম। 4 থেকে 5 লাইনের বক্তব্য, নিচে বেশ ছাপা অক্ষরে বিনয়বাবুর সই, অর্থাৎ মিষ্টির বাবা অভিযোগটা করেছেন। পরদিন সকালে হালদারকে সাথে করে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম প্রমীলা দেবীর বাড়ির উদ্দেশ্যে। থানার সামনে বড় রাস্তা ধরে মিনিট 20 চালানোর পর বাদিকে দুটো ক্রসিং ছেড়ে পাইক পাড়া, সেখানেই খানিকটা ফাঁকা জায়গায় দোতলা একটা বাড়ি। গাড়ি থামিয়ে আমি আর হালদার নেমে পড়লাম। স্যার, বাইক পাড়া কিন্তু আস্তে আস্তে সল্টলেক সেক্টর 5 হয়ে যাবে। কি বলছো হালদার? হ্যাঁ স্যার, এখানের বাড়িগুলো দেখুন কত সুন্দর। হ্যাঁ, তা ঠিক। আসলে স্যার এখানের বেশিরভাগ লোক চাকরিজীবী। আর চারদিকে জমিতে দেখুন নতুন কত বড় বড় বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে। তাতে আর ধরুন এই 2 বছরের মধ্যে বেশ কয়েকটা বড় বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, চলো, যে কাজে এসেছি সেটা আগে দেখে নেওয়া যাক। কেডা আপনারা? হ্যাঁ, কারে চাই? বিনয়বাবু আছেন? না, দাদাবাবু কাজে গেছেন। প্রমীলা দেবী কি আছেন? হ্যাঁ, দিদিমণি আছেন, কিন্তু কি ব্যাপার কন তো? দেখেন, দিদিমণির কিন্তু মন ভালো নাই। দিদিমণি কইছেন কারোর সাথে কথা বলবেন না। আপনার দিদিমণিকে বলুন থানা থেকে সমরেশবাবু এসেছেন। থানা? থানা থেকে? আসেন আসেন, বসেন, এই হান্ডায় বসেন। আমি দিদিমণিরা ডাইকা দিই। কে রে বৃন্দা? ও সমরেশবাবু, আসুন। সরি, কিছু মনে করবেন না। আসলে না না, ঠিক আছে, আপনি বসুন। বিনয়বাবুর ঘরটা বেশ পরিপাটি করে সাজানো, চারিদিকে কাঠের মডিউলার আসবাবে ঠাসা। মেঝেতে 2-1টা পেন্সিল আর বাচ্চাদের ছবি আঁকার বই। প্রমীলা দেবী সেগুলোই গুছিয়ে রাখছিলেন। তার বয়স আনুমানিক 35 কি 36 হবে। মাথার অপরিচর্জিত চুল আর আলখাল্লার মতো গাউন, চোখ দুটো যেন সবসময় তার মেয়ের জন্য চঞ্চল হয়ে আছে। কিন্তু সে মানসিকভাবে বেশ মর্মাহত, তা বলার অপেক্ষা রাখে না। তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, সমরেশবাবু, কোনো খোঁজ পাওয়া গেল? দেখুন প্রমীলা দেবী, আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি, কিন্তু দেখুন ম্যাটারটা বেশ সেন্সিটিভ। হঠাৎ করে আপনার মেয়ে অর্থাৎ মিষ্টি এরকম গায়েব কিভাবে হলো সেটা জানার জন্য সময় আর জিজ্ঞাসাবাদ উভয়ই প্রয়োজন। তাহলে আপনি কি বলতে চাইছেন? না না, কিছুই বলছি না, সবে আজই তো কেস হয়েছে, আমাদের একটু সময় তো দিতেই হবে। এনিওয়ে, বিনয়বাবুকে দেখছি না, উনি কি? অফিসে বেরিয়েছেন। আসলে ওর ছুটি নেই। আচ্ছা, তো প্রমীলা দেবী, সেদিনের ঘটনাটা যদি আমায় একটু ডিটেলসে বলেন। দেখুন সমরেশবাবু, সেদিন সকালে ঘুম থেকে উঠে আমি মিষ্টিকে তৈরি করে স্কুলে দিয়ে আসি। তারপর ফিরে এসে রান্না করি, ঘরের কাজ করি, সব কিছু প্রতিদিনের মতোই চলছিল। আচ্ছা, বিনয়বাবু কি সেদিন বাড়িতে ছিলেন? ওর অফিস ছিল, ও এসেই আমার ঘুম ভাঙায়। আচ্ছা, ঘুম ভেঙে আপনি কি দেখলেন? উঠেই দেখি মিষ্টি আমার পাশে নেই। সারা ঘরময় ওকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আচ্ছা, আপনি বললেন বাইরের দরজা লক করেই ঘুমান, তাহলে বিনয়বাবু কিভাবে ঢুকলেন? দরজা বোথ সাইডেড লক, আর 3টে ডুপ্লিকেট চাবি। একটা আমার কাছে থাকে, একটা বিনয়ের কাছে থাকে, আর একটা বৃন্দার কাছে থাকে। কিছু মনে করবেন না, একটা কথা আপনাকে জিজ্ঞাসাই করি, কাজের লোকের কাছে বাড়ির চাবি? আসলে আমরা মাঝে মাঝেই বাইরে যাই, তখন বৃন্দা এসে কাজ করে যায়। আর ও ভ্রমরকে দেখাশোনা শুরু থেকেই করে, ঘরের সব কাজ ওই করে।
তাই ওকে বিশ্বাস না হওয়ার মতো কোনো কারণ নেই আমার সমরেশবাবু। আচ্ছা, বেশ। তারপর বিকেলের দিকে আমি মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসি, এসে ওকে খাইয়ে আমি পাশে নিয়ে ঘুমিয়ে পড়ি। তখন কি বৃন্দা ছিল? না, আসলে বৃন্দা কাল আসেনি, ওর কি কাজ ছিল একটা। আপনি কি বৃন্দাকে সন্দেহ করছেন? আমি আপনাকেও সন্দেহ করছি মিস প্রমীলা রায়চৌধুরী, কারণ সন্দেহ করাটাই আমার কাজ। আপনার মেয়েকে খুঁজে বের করতে হলে আমাকে আপনার কোঅপারেট করতেই হবে। স্যার, স্যার। বাড়ির পেছনের দিক থেকে হালদারের উত্তেজনামূলক চিৎকার শুনে আমি সঙ্গে সঙ্গেই ছুটে সেদিকে এগিয়ে গেলাম। বাইরে বেরিয়ে বিনয়বাবুর বাড়ির পেছনের দিকটায় এগিয়ে গেলাম। পেছনেই কিছুটা দূরত্বে দ্বিতল একখানা বাড়ির নতুন কনস্ট্রাকশনের কাজ চলছিল। তারই একটু পাশে জল তোলার জন্য একখানা কুয়ো খনন করা হয়েছে, কিন্তু সেটার হয়তো প্রয়োজনীয়তা ফুরিয়েছে, কারণ বেশ কিছু সুপারি আর নারকেল পাতা দিয়ে কুয়োর মুখটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যদিও দেখে মনে হয় বেশি দিনের পুরনো নয়। তার পাশেই হালদার দাঁড়িয়ে ওপরের পাতার ফাঁক দিয়ে নিচু হয়ে কিছু দেখার চেষ্টা করছে। হালদার! স্যার, এই কুয়োর ভেতরটা একবার দেখুন। কুয়োর ভেতরে যা দেখলাম সেটার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। জলের উপরে অর্ধ নিমজ্জিতভাবে ভেসে আছে এক বাচ্চার উপুর হয়ে যাওয়া দেহ, যা দেখে প্রথমাংশে এক পুতুল বলে মনে হবে, কিন্তু মনের ভুলটা কাটিয়ে উঠেছিলাম তখন যখন সেটাকে কুয়ো থেকে উদ্ধার করা হয় আর স্থানীয় কিছু ছেলেদের সাহায্যে কুয়োর মধ্যে থেকে বাচ্চাটির দেহ উদ্ধার করা হলো। নিমেষেই রায়চৌধুরী পরিবারে নেমে এলো শোকের কালো অন্ধকার ছায়া। প্রমীলা দেবী এতক্ষণ মোটেও বিশ্বাস করেননি যে তার মিষ্টি মায়ের এই পরিণতি হবে। বিনয়বাবুকে খবর দেওয়া হলো। আমরা খানিকটা দূরত্বে ঘটনার ভয়াবহতা নিয়ে আলোচনায় মগ্ন ছিলাম। সাথে হালদারের নানান প্রশ্নমালার সম্মুখীন হয়ে খানিকটা বিরক্তই বোধ করছিলাম। স্যার, মা বাবা কতটা বেখেয়াল ভাবছেন। ওইটুকু বাচ্চাকে একা রেখে কেউ ঘুমায়? অদ্ভুত এটা। কি সুন্দর বাচ্চাটা। ছি। স্যার, কিছু শুনছেন? হ্যাঁ হালদার, কি বলছো? আমি একা একাই পাগলের মতো বলে চলেছি, আপনি কিছুই শোনেননি। শুনেছি এবং দেখেওছি। কি স্যার? তুমি যতটা সহজ ভাবছো এটা অতটা ইজি নয় হালদার। মানে? ভাবতে দাও হালদার, ভাবতে দাও। বিনয়বাবু কাল বাড়ি ছিলেন না। কাজের লোক বৃন্দা কাকতালীয়ভাবে আসেনি। মিষ্টি মানে ভ্রমর স্কুল থেকে এসে মায়ের পাশে ঘুমিয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে স্যার? মিষ্টি ঘুম ভেঙে খেলতে খেলতে ওদিকে যায়, তারপর পা হড়কে কুয়োতে পড়ে যায়। বিনয়বাবুর বাড়ির পেছনে কুয়ো খোঁড়া হয়েছে। সেটা মাটি থেকে কিছু না হলেও 6 ফুট উঁচুতে। মিষ্টির যা হাইট তাতে মাটি থেকে অতটা উঠতে পারবে বলে মনে হয় না। না মানে কিছুই নয় হালদার। ফরেন্সিককে খবর দাও। ইটস আ প্রি প্ল্যান্ড স্টোরি অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ এ মার্ডার। কিন্তু স্যার, ওইটুকু মেয়ের কে শত্রু হতে পারে? এই মুহূর্তে আর কিছু বলতে পারবো না হালদার। বিনয়বাবুর বাড়ি ভালোভাবে তল্লাশি চালাও। দরজার হাতলে ফিঙ্গারপ্রিন্টস নাও। বাড়ির আশেপাশে দেখো, কিছু না কিছু প্রমাণ হাতে আসবেই আমার ধারণা। ওকে স্যার। বিনয়বাবুর বাড়িটা দ্বিতল ইমারত। চারিদিকে গাছগাছালির তেমন প্রাচুর্যতা চোখে পড়ে না, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ বেশ থমথমে। খানিকটা ফাঁকা মাঠের উপরেই আনুমানিক 2 কাঠা জমির উপর এই ইমারত। বাড়ির উত্তরে আর পশ্চিমে কিছু নতুন বিল্ডিং তৈরির কাজ চলছে, সেজন্য এলাকা এখনো তেমন জমজমাট নেই। যদিও সেখানে স্থানীয় কিছু লোকজন
প্রতিনিয়ত কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ করে, কিন্তু বিকেলের পরে তাদের দেখা পাওয়া যায় না। তাই ঘটনা সম্বন্ধে তাদের জিজ্ঞাসায় আশা করি কিছু পাওয়া যাবে না। তাও কিপিং নো স্টোন আনটার্নড, এই কথা ভেবে আমি হালদারকে তাদের একটু জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিলাম। প্রমীলা দেবী ও বিনয়বাবু খানিকটা সামলেছেন। তাদের নিকট আত্মীয়রা ইতিমধ্যেই বাড়ির সামনে ভিড় জমিয়েছে। আমাদের নির্দেশে তাদের ভেতরে ঢোকার অনুমতি নেই। সকলেই বাইরে অধীর আগ্রহে অপেক্ষারত। ইতিমধ্যেই ফরেন্সিক এক্সপার্ট আশুতোষবাবু ঘটনাস্থলে উপস্থিত হলে আমি তাকে নিয়ে বিনয়বাবুর ঘরে প্রবেশ করলাম। বিনয়বাবু আমাদেরকে দেখে সামনে এগিয়ে এসে বললেন, সমরেশবাবু কেন আমাদের হেনস্থা করছেন? প্রমীলা খুব ভেঙে পড়েছে, এই সময় ওর একা থাকাটা খুব দরকার। বিনয়বাবু, আই এম সরি, আসলে আমাদের কিছু প্রোটোকল আছে, সেগুলো যতক্ষণ না হচ্ছে। আচ্ছা, কাইন্ডলি একটু দেখবেন। আচ্ছা, কথা দিচ্ছি বেশিক্ষণ সময় নেব না। বিনয়বাবুর ঘরটা বেশ পরিপাটি, সাজানো গোছানো। বিদেশি আঙ্গিকে সামনের বারান্দা, সেটা পেরিয়ে বসার ঘর, আর তার সাথে লাগোয়া দুটো বেডরুম। তারই একটাতে প্রমীলা দেবী আর তার মেয়ে মিষ্টি বিকেলের পর ঘুমিয়েছিলেন। আমি প্রমীলা দেবী আর বিনয়বাবুকে বসতে বলে ঘরটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। আশুতোষবাবুকে ঘটনার পূর্ব ইঙ্গিত দেওয়া হয়েছে। তিনি বাইরে তার টিম নিয়ে উদ্ধার করা দেহ পর্যবেক্ষণ করছেন। আমি প্রমীলা দেবীকে প্রশ্ন করলাম, তো প্রমীলা দেবী, আপনার কি মনে হয় এই ঘটনা স্বাভাবিক? আমার প্রশ্ন যেন বজ্রাঘাতের মতো তার শরীরে গিয়ে বিঁধল। সেখানিক অপ্রস্তুতের মতো নির্বিকারভাবে বসেছিলেন। একটা মেয়ে হারা মাকে আপনারা এই সব প্রশ্ন করছেন? সত্যি বলিহারি আপনাদের। কিছু মনে করবেন না প্রমীলা দেবী, আপনার বেদনা নিবারণের কোনো ওষুধ আমার জানা নেই। খালি কিছু প্রশ্নের জবাব এই সময় খুব দরকার। আপনি খালি এটুকু বলুন, আপনার কি এই ঘটনা স্বাভাবিক বলে মনে হয়? আমার জানা নেই, আমার জানা নেই। এই ঘটনায় আমরা সবাই দোষী। মানে, আপনার কথা ঠিক বুঝলাম না, যদি একটু খুলে বলেন। আমার মেয়ে ঘুম থেকে উঠে মাঝে মাঝে ঘরে খেলতো। আমার হয়তো কাল একটু দেরি করে ঘুম ভেঙেছিল। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনার মেয়ে মানে মিষ্টি বলছেন মাঝে মাঝেই আপনার ঘুমিয়ে থাকা অবস্থায় ঘুম থেকে উঠে পড়তো, তারপর এই ঘরের মধ্যেই খেলতো। কিন্তু সেদিন কি আপনি ঘরের দরজা খোলা রেখে শুয়েছিলেন? আমার মনে নেই। কেন এটার মধ্যে রহস্য খুঁজছেন? ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, প্লিজ লিভ আস অ্যালোন। বিনয়, ওদেরকে চলে যেতে বলো। প্লিজ সমরেশবাবু, আমাদের একটু একা থাকতে দিন প্লিজ। সরি ফর ইন্টারাপ্টিং। ম্যাডাম, কি যেন নামটা? আসুন আশুতোষবাবু, আসুন আসুন। উনি প্রমীলা রায়চৌধুরী, ভ্রমরের মা, আর ইনি বিনয়বাবু, ভ্রমরের বাবা। এনিওয়ে, সমরেশবাবু, প্রমীলা দেবী মনে হয় ঠিকই বলতেন। মানে আই মিন ঠিক বলতেন যদি একটা বিষয় না হতো। কি সেই বিষয়? ভিকটিমের ডেড বডিটা বেশ ভালোভাবেই দেখলাম। একটা বিষয় দেখে বেশ আশ্চর্যই হলাম। গলায় একটা ফাঁসের অস্পষ্ট দাগ আছে। যদিও অস্পষ্ট হওয়ার কারণ বলতে পারেন কুয়োর জল। হোয়াট? ইয়েস সমরেশবাবু। আচ্ছা আশুতোষবাবু, ঠিক কতক্ষণ আগে মৃত্যু ঘটেছে বলতে পারেন? কাল বিকেল ওই 5টা থেকে 6টার মধ্যে। টু বি ভেরি স্পেসিফিক, 5টা থেকে 5টা 30-এর মধ্যে। আর আপনার ধারণাই ঠিক সমরেশবাবু। বিচক্ষণ লোক আপনি মশাই। ইটস আ প্রি প্ল্যান্ড মার্ডার। হ্যাঁ আশুতোষবাবু, থ্যাংক ইউ। মেনশন নট সমরেশবাবু। ডেড বডি পোস্টমর্টেমের জন্য পাঠানোর বন্দোবস্ত করুন। আসল কজ পোস্টমর্টেমের আগে অ্যাসার্টেন হবেই না। ওকে। আশুতোষবাবু বিদায় নিলেই আমি বিনয়বাবু আর প্রমীলা দেবীর দিকে খানিকটা কটাক্ষ করেই তাকালাম। আসলে আশুতোষবাবু
যেন আমার অনুমান ভিত্তির ওপর খানিকটা প্রাণ সঞ্চার করে গেলেন। আমি বিনয়বাবুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি আপনাদের শোয়ার ঘরটা একবার দেখব। আশা করি এরপর আমাদের তদন্তে আপনার আর কোনো অসুবিধে থাকবে না। বিনয়বাবুদের শোয়ার ঘরটা বেশ বড়। হালকা আকাশি রঙের দেওয়ালে বেশ বড় একটা ফ্রেমে বিনয়বাবু, প্রমীলা দেবী আর ভ্রমরের জয়েন্ট ছবি বাঁধানো আছে। উল্টো দিকের দেওয়ালে অসংখ্য নাম না জানা কার্টুন ক্যারেক্টার, আর খাটের পাশে টেবিলের ওপর কিছু বইপত্র রাখা আছে। এগুলো সবই মিষ্টির। সারাদিনও এগুলো নিয়েই খেলাধুলো করতো। মেয়েকে আমি কখনো চোখের আড়াল করিনি। মিষ্টিও বাবা বলতে অন্তঃপ্রাণ ছিল, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। বিনয়বাবু প্রমীলা দেবীর পাশেই বসেছিলেন। প্রমীলা দেবীর পিঠে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টায় ছিলেন, কিন্তু সন্তান হারা মায়ের মনে যে আকস্মিক এক ঝড় বয়ে যায়, তা লাঘব হয়তো আর কোনোদিনই হয় না। তাই সেই চিরস্থায়ী ক্ষত নিরাময় অত সহজ কাজ নয়। আমরাও তাই আর চেষ্টা করিনি, পাছে কাঁদলে যদি তার মনের দুঃখ কিছুটা লাঘব হয়। তাই প্রমীলা দেবীকে আর বিচলিত করা ঠিক হবে না। আইনি প্রোটোকল নির্বিঘ্নে মিটিয়ে বিনয়বাবুকে বিদায় দিয়ে বেরিয়ে এসেছিলাম। থানায় ফিরে হালদারকে সাথে করে নিয়ে ঘটনার কথা আলোচনা করছিলাম। হালদার যেন তার প্রশ্নমালা নিয়ে আবার আমার সামনে হাজির। স্যার, বিনয়বাবুর পরিবারের সদস্যরা সবাই কেমন যেন গোলমেলে। কেন, এরকম কেন বলছো? প্রথমত দেখুন, প্রমীলা দেবী একজন মা নির্বিঘ্নে ঘুমাচ্ছে, আর তার মেয়ে পাশ থেকে উঠে চলে যাবে আর সে জানতেই পারবে না। এটা প্রথম থেকেই মানতে পারছি না। আর বিনয়বাবু তো ছিলেন না। ফরেন্সিক হস্তক্ষেপ না করলে এটা যে অ্যাক্সিডেন্ট নয় সেটা প্রমাণ করাই দায় হয়ে উঠত। আর একটা কথা স্যার, পাশের কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কর্মচারীদের সাথে কথা বলে যেটা জানলাম, ওরা 4টের পর কেউ থাকে না। সেই সুযোগেই এই ঘটনা। আচ্ছা স্যার, প্রমীলা দেবী কি সত্যি বলেছেন? ওনার মিথ্যে বলার পিছনে কোনো মোটিভ নেই, আর উনি একা বাড়ি ছিলেন, সেটার কোনো আই উইটনেসও নেই। তাই আমাদের বিশ্বাস জোগানোর জন্য উনি ওনার মন করা যা ইচ্ছে বলতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। কিন্তু স্যার বিনয়বাবু? সেখানেও পোক্ত কোনো এলিবাই নেই, মিসিং অফ সলিড মোটিভ। ইনফ্যাক্ট ঘটনার সময় তিনি ছিলেনই না। তাহলে স্যার তৃতীয় কোনো ব্যক্তি? সেটা হতে পারে, কিন্তু কে কে হতে পারে? আমার তো মনে হয় বৃন্দা। বৃন্দা? হ্যাঁ স্যার, সারা মাসে সে একদিনও কামাই করেনি, আর যেদিন সে কাজে আসলো না সেদিনই এই দুর্ঘটনা ঘটে গেল। ব্যাপারটা আমার খুব একটা কাকতালীয় লাগলো না স্যার। হালদার, বৃন্দা হয়তো প্রাইম সাসপেক্ট নয়, কিন্তু খুনির সাথে ওর পরোক্ষভাবে যোগাযোগ থাকতেই পারে। হ্যাঁ, চলো আমরা বিকেলেই বৃন্দার বাড়ি একবার যাব। কথা মতোই বিকেলে রওনা দেওয়া হলো। বিনয়বাবুর থেকে বৃন্দার ঠিকানাও পাওয়া গেল। থানা থেকে মিনিট 30 পথ। বড় রাস্তা পেরিয়ে বাম দিকের গলি ধরে সরু রাস্তা। গাড়ি বড় রাস্তার উপর দাঁড় করিয়ে পায়ে হেঁটেই পৌঁছতে হলো বৃন্দার বাড়ি। কাঁচা হাতের তৈরি বেড়ার বেষ্টনীর ভেতরে টালির একখানা ঘর। সামনে বেড়ে ওঠা জঞ্জাল আর বুনো ফুল। ঘরের টালির ওপর বেশ হৃষ্টপুষ্ট একটা লাউ গাছ, আর তাতে এমন ফলন ধরেছে যে ঘরের বাদিকের ছাউনির একপাশ প্রায় বসে যাওয়ার জোগাড়। আশেপাশে একই ধাঁচের কিছু ঘর, আর বৃন্দা নামটা এই অঞ্চলে বহুল চর্চিত। আর তার যে বেশ নামডাক আছে তা আমরা সরু গলি দিয়ে পায়ে হেঁটে ঢোকার সময় জিজ্ঞাসাবাদী টের পেয়েছি। বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া নাড়ার আগেই একজন মহিলা বাইরে বেরিয়ে এলেন। শ্যামবর্ণা, মাথার চুলে
প্রয়োজনাতিরিক্ত সুগন্ধি তেলের প্রাচুর্যতার গন্ধ দূর থেকেও টের পাওয়া যায়। ভারী শরীরটায় পুরনো লাল শাড়িটা কোনো রকমে পরে বাইরে বেরিয়েছেন তা বুঝতে পারা যায়, কারণ শরীরের কোনো অংশেই শাড়ি আঁটো সাঁটো করে বাঁধা নেই। চঞ্চল চোখ দুটো আর তার কথাবার্তা বেশ যে সাবলীল তা আগেই টের পেয়েছিলাম, কারণ ঘরের ভেতরের কারোর সঙ্গে কথোপকথন আমরা বাইরে থেকেই টের পেয়েছিলাম। কিন্তু হঠাৎ আমাদের দেখে সে মেঘমুক্ত আকাশে বৃষ্টির ঘনঘটা দেখার মতো অবাক হয়ে গিয়েছিল। নমস্কার, আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল। কিন্তু আমার কাছে? ও, আপনারা নিশ্চয়ই ওই মিষ্টি দিদিমণির ব্যাপারে কথা কইতে আইছেন। কিন্তু শোনেন, পুলিশে কিন্তু আমি ভয় পাই না। হ্যাঁ, সেদিন আমি ওদের বাড়ি যাই নাই। ওই বাবুর বাড়ি আমার কাজের কোনো এসেই ছিল না। কেন? কাজের ইচ্ছা ছিল না কেন? সে কথা আপনারা বোঝেন নাই। আপনারা পুলিশ নাকি অন্য কিছু? আচ্ছা বলুন না। আরে ধুর, কথায় কথায় বাবুর সাথে দিদিমণি ঝামেলা। বাবুকে সারা দিন দিদিমণি শুধু বকাবকি করতো। বাবু সারাটা দিন বাইরে খেটে খুঁটে আসতো, আর দিদিমণি ছোটোখাটো কথা নিয়ে খালি বকাবকি করতো। আচ্ছা, কোনো কিছু বুঝতে পারতেন যে কি নিয়ে অশান্তি হতো? আগে না, কাজের লোকেদের না অত শত জানতে নেই। কিন্তু প্রমীলা দেবী তো বলছে আপনি নাকি মানে... হ্যাঁ, আমারও ছাড়লো না। বাবুর জীবন তো শেষ করছে, আমারও খুনি বলতেছে। ও বাড়ি আমি আর কামে যাব না। যাটা মারি ওই মুখে। আমি সেদিন যাইনি। আপনি প্রয়োজনে জিগায় আসেন না আমাদের পাশের বাড়ির লোকেদের। কেউ যদি বলে বৃন্দাকাল কাজে গেছিল, তাহলে আপনাদের দরকার হইব না। আমি নিজে গিয়ে জেলখানায় ঢুইকা পড়মু। আমি তো বলিনি যে আপনি খুন করেছেন। দেখুন বৃন্দা দেবী, আপনি কথা হয়তো ঠিকই বলছেন, কিন্তু আপনি জানতেও পারেন যে কে খুন করতে পারে। আর আপনি কি জানেন সেটা জেনেও পুলিশের কাছে গোপন রাখাটাও অন্যায়। আমার এই উক্তির পরে বৃন্দাদেবীর গলার স্বর আর মুখের মানচিত্র যেন এক নিমেষে পরিবর্তিত হয়ে গেল। স্যার, ও স্যার, বিশ্বাস করেন স্যার, আমি শুধু কাজে যাইতাম আর আইতাম। সত্যি কথা বলুন, কাল বিকেলের দিকে মানে ওই 5টার দিকে আপনি কোথায় ছিলেন? আমি বেরিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করেন স্যার, আমি মিষ্টি দিদির বাড়ি সেদিন যাই নাই। আচ্ছা, আপনাকে শেষ প্রশ্ন করব। আপনি বিনয়বাবুর বাড়ি কাজ করেন, তার মানে বিনয়বাবুর বাড়িতে আপনার প্রতিনিয়ত যাতায়াত আছে? ও হ্যাঁ, তা তো আছে। তার মানে কিছু আভাস তো পেয়ে থাকবেন যে বিনয়বাবু আর প্রমীলা দেবীর মধ্যে কী নিয়ে অশান্তি হতো। সেটা খালি মনে করে একটু বলুন। দেখেন স্যার, ওই মেয়ে ছেলে মোটে ভালো না। অন্য কারোর সাথে ও সম্পর্ক আছে, আর দাদা বাবুর সাথেই তো এই নিয়ে বেশি অশান্তি হতো। আপনি বুঝলেন কিভাবে যে অন্য কারোর সাথে ওর সম্পর্ক আছে? আরে, আমি ছবি দেখেছি তো একবার। আচ্ছা, তো কি নাম সেটাও জানবেন? না, তা জানি নে গো। তাকে কি বিনয়বাবুর অনুপস্থিতিতে এই বাড়িতে কখনো আসতে দেখেছেন? না স্যার, আমি থাকা অবস্থায় তো তারে আমি কখনো দেখি নাই। আচ্ছা, তো বৃন্দা দেবী, আপনি তাহলে বলছেন এই ঘটনায় আপনার কোনো হাত নেই, তাই তো? কেউ যদি প্রমাণ দিতে পারে, তার 100 জুতা আমার মুখে মারবেন স্যার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু প্রমাণ যে আপনাকে দিতেই হবে, না হলে প্রমাণ লোপাটের জন্য আপনি অ্যারেস্ট হবেন। ও স্যার, ও স্যার, আমার শাড়ি দেন না স্যার, আমি কিছু করি নাই। ও কোনো কি উপায় নাই স্যার? ও স্যার, সে একটা আছে, কিন্তু আপনি পারবেন কি? পারবো না কেন স্যার? আপনি কইই দেখেন না। ঠিক আছে, কাল বিনয়বাবুর বাড়ি আপনি কাজে যাবেন তো? আপনি কয়ে দিলেই যাব। ওই ছবিটা আমার চাই, পারবেন? পারবো স্যার, পারবো, ঠিক পারবো। আচ্ছা ঠিক আছে, কাল সন্ধ্যের দিকে থানায় দেখা করবেন। ছবিটা আমার চাই, সেটা যেন মাথায় থাকে। আচ্ছা স্যার, আচ্ছা। বৃন্দার ঘর থেকে থানার দিকে রওনা দিলাম।
পথে হালদারের সাথে কেসের কুল কিনারায় পৌঁছানোর আলোচনা হয়েছিল, কিন্তু সেভাবে কোনো পথ এখনো অবধি পাওয়া যায়নি। থানায় পৌঁছে আহার সেরে টেবিলের এক কোণায় বসেছিলাম। কিছুক্ষণ চিন্তা করে হালদারকে বললাম, হালদার, তোমার কি মনে হয় এই কি সেই তৃতীয় ব্যক্তি? হালদার খানিকক্ষণ বিজ্ঞের মতো মুখ করে বলল, হ্যাঁ স্যার, নাও হতে পারে। তাহলে তোমার কি মনে হয়? আমার তো স্যার বৃন্দাকেই মনে হচ্ছে। মোটিভ? হয়তো স্যার বিনয়বাবুর সাথে বৃন্দার অবৈধ সম্পর্ক আছে। না, সেই সন্দেহ একেবারে বেসলেস। কেন স্যার? বৃন্দা যথেষ্ট সাদাসিধে মেয়ে, হয়তো শিক্ষাগত যোগ্যতার পরিবেশ তাকে খানিকটা ওরকম বানিয়েছে, কিন্তু সে চরিত্রহীন নয়। তাহলে তার পাড়ায় তার এরকম সুনাম থাকবে না। আর সর্বোপরি বিনয়বাবুরও ও পাড়ায় যাতায়াত নেই, তাই সেটা অনুমান একেবারে অমূলক। কিন্তু বৃন্দার কথা যদি সঠিক বলে মনে হয়, তাহলে প্রমীলা দেবীও যে খুব একটা সতী সাবিত্রী নয় তা বুঝতে পারা যায়। তাহলে স্যার? তাহলে কাল সন্ধে অবধি আমাদের একটু অপেক্ষা করা দরকার। বৃন্দা আমাদের যে ফটোটা দেবে সেটা পেলে আমরা কিছু একটা ক্লু পাবো আশা করছি। এভাবেই দুদিন ভ্রমর খুনের জটাজালের আদ্যপান্ত খুঁজতেই সময় অতিবাহিত হয়েছিল, কিন্তু সেভাবে আশানুরূপ কিছুই হাতে আসেনি। পরের দিন সন্ধ্যের দিকে বৃন্দা এসে একটা ফটো আমাদের ধরিয়ে দিয়ে গেছিল, যাতে প্রমীলা দেবীর সাথে একজন অজ্ঞাত পুরুষকে একসাথে বেশ সুমধুর মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে। সেটা দেখে সর্বসাকুল্যে একটা কথা আমাদের কাছে পরিষ্কার, যে প্রমীলা দেবী সত্যিই বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। আর সেটা নিয়েই বিনয় বাবুর সাথে তার প্রায়শই দাম্পত্য কলহ চলে। আমরা তার প্রমাণও পেয়েছি। কিন্তু প্রমীলা দেবীর একমাত্র কন্যা ভ্রমরের মৃত্যুর সাথে এর কি আদৌ কোনো সম্পর্ক আছে? যদি থেকেও থাকে, তার কোনো প্রমাণ এই মুহূর্তে আমাদের হাতের নাগালে নেই। আর মেয়ের মৃত্যু শোক ভোলার নয়, তার অভিঘাতে প্রমীলা দেবী এখনো বেশ মর্মাহত। তাই এই মুহূর্তে তাকে এসব অবাঞ্ছিত প্রশ্ন করাটা মোটেই সমীচীন হবে না। দু একবার ভেবেও ছিলাম যে বিনয়বাবুকে জিজ্ঞাসাবাদ করব, কিন্তু সন্তান হারানোর একই কষ্টে তার মনেও মর্মে মর্মে আঘাত এনেছে। তার তো কষ্টটা আরো বেশি হওয়া উচিত। একে তো সন্তান হারা, তারপর স্ত্রীর অবৈধ সম্পর্ক। এই অবস্থায় তাকে সেসব জিজ্ঞাসা করাটা বেশ অপ্রীতিকর হবে। এসব ভাবতে ভাবতে হালদার ঘরে এসে প্রবেশ করল। খানিকটা অন্যমনস্ক হয়ে গেছিলাম, সেটা কাটিয়েই হালদারের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। স্যার, একটা ইনফরমেশন পেয়েছি। হয়তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও আপনাকে বলছি। প্রমীলা রায়চৌধুরী আশুতোষ কলেজের ছাত্রী ছিল 2012 থেকে 2015, সাবজেক্ট হিস্ট্রি অনার্স। উফ, হালদার, এসব জেনে কি হবে? এর সাথে কি ভ্রমর মার্ডার কেসের কোনো সম্পর্ক আছে? আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই খানিকটা জোর গলায় হালদার বলে উঠল, আগে আছে স্যার। অর্কপ্রভু নন্দী, বাবার নাম শ্যামপ্রসাদ নন্দী। কলেজ জীবনে এদের ঘনিষ্ঠতা সম্বন্ধে সকলেই জানত। কি বলছো হালদার? 2012 থেকে 15 মানে আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা। তো সে সময়ের কোনো এক ছাত্রছাত্রীর কথা কলেজের স্টাফ আর টিচাররা মনে রেখেছে? একদম ঠিক বলেছেন স্যার। সেটা আমিও প্রথমে ভেবেছিলাম, আর আমি সেটা জিজ্ঞাসা করি। কিন্তু স্যার, কিছু ঘটনা ভোলার মতো হয় না। অন্ততপক্ষে প্রমীলা আর অর্কের প্রেমটা ভোলার মতো নয় স্যার। কি বলতে চাইছো হালদার, খুলে বলো। হ্যাঁ স্যার, শ্যামপ্রসাদ নন্দী আশুতোষ কলেজের নন টিচিং স্টাফ হিসাবে কাজ করতেন। প্রমীলা দেবীর মা বাবা বেশ ছোটোবেলায় তাকে রেখে মারা গেছিল। তাই বলতে পারেন আর্থিক অনটনের প্রমীলা দেবীর পড়াশুনো বন্ধ হতে বসেছিল। অর্কপ্রভুর সাথে প্রমীলা দেবীর প্রেমের কথা সারা কলেজ জানত, আর অর্কর বাবার প্রমীলাকে বেশ পছন্দই হয়েছিল। তখন থেকে শ্যামপ্রসাদবাবু প্রমীলা দেবীকে নিজের বাড়িতে নিয়ে যান। শ্যামপ্রসাদবাবু বিপত্নিক, তাই ঠিক করেন অর্কর সাথে ওনার বিয়ে দেবে। তাহলে বিনয়বাবু? হ্যাঁ স্যার। এবার আর একটা কথা জানলে আপনি অবাক হবেন। বিনয়বাবুও ওই কলেজের ছাত্র, ইংলিশ অনার্স।
কি বলছো হালদার? হ্যাঁ স্যার, বিনয়বাবু প্রমীলা দেবীকে খুব পছন্দ করত। কলেজের গেটের সামনে বেশ কয়েকবার হাঁটু গেড়ে বসে প্রমীলা দেবীকে প্রেমের প্রস্তাবও জানিয়েছিলেন। সেই নিয়ে কলেজে বেশ কয়েকবার ঝামেলাও হয়। ঝামেলা? হ্যাঁ, ওই কলেজে যেটা হয় আর কি, বিনয় আর অর্কের মধ্যে মারামারি হাতাহাতিও হয়। এমনকি অর্ক বেশ কয়েক রাত এই কারণে জেলেও কাটিয়েছেন। পরে শ্যামপ্রসাদবাবু থানায় কথা বলে ছাড়িয়ে নিয়ে আসতো। তার মানে শুরু থেকে প্রমীলা দেবীর চাহনেওয়ালা কম ছিল না। মহিলা জন্মগতই বেশ ধুরন্ধর, আর হতেও পারে এর সাথে ভ্রমণের মৃত্যুর কোনো না কোনো যোগসূত্র আছে। হোপসো হালদার। এটাও হতে পারে স্যার ওই ভ্রমণের খুনি। কিন্তু হালদার, মিসিং অফ মোটিভ। আর যদি অর্ক ভ্রমরকে মেরেও থাকে, তাহলে তাকে বিনয়বাবুর বাড়িতে আসতে কেউ না কেউ তো দেখবেই। তাই ভ্রমরের খুনি যে অর্কই, সেটা এখনও নির্দ্বিধায় বলা যাচ্ছে না। আচ্ছা, অর্কর অ্যাড্রেসটা নিশ্চয়ই কলেজ থেকে পেয়েছ? হ্যাঁ স্যার, 53/4 লেন, নম্বর 8, ব্লক ডি। বাহ, তাহলে চলো সেখানে একবার যাওয়া যাক। প্রমীলা দেবীর রঙ্গতামাশার একটা নিদর্শন তো পাওয়া যাবে। সরি স্যার, আসলে আপনাকে জিজ্ঞাসা না করে সেখানে আমি গেছিলাম স্যার। আচ্ছা, কি পেলে বলো। সেখানে তারা থাকে না। অর্কবাবু আর তার বাবা শ্যামপ্রসাদ বাবু বেশ কয়েক বছর ওই বাড়ি ছেড়ে দিয়েছেন। হালদারের কথা শুনে শুরুর দিকে যতটা মনে উৎফুল্ল জেগেছিল, শেষ কথাটা যেন এক লহমায় সেই আগুনে জল ঢেলে একেবারে নির্লিপ্ত করে দিল। আমার প্রশান্ত মনের উৎকণ্ঠা যেন একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল এক নিমেষে। আবার নির্বিকারভাবে বসে রইলাম। স্যার, ফেরার সময় বৃন্দার সাথে একবার দেখা হয়েছিল। সেদিন সে একটা কথা বলেনি, হয়তো প্রয়োজন মনে করেনি। কি হালদার? বৃন্দা যখন ওদের বাড়িতে কাজে যেত, তখন বিনয়বাবু বাড়ি থাকতো। ভ্রমরকে স্কুলে প্রমীলা দেবী নিয়ে যেতেন। নিজেই গাড়ি ড্রাইভ করে যেত, কিন্তু ম্যাডামের আসতে ঘণ্টাখানেক সময় লাগতো। কিন্তু স্যার, সমস্যা হলো স্কুলের ডিস্টেন্স বিনয়বাবুর বাড়ি থেকে 10 মিনিট। কি বলছো হালদার? তবে প্রতিদিনই যে দেরি হতো এটা কিন্তু নয়, কিন্তু বলতে পারেন প্রায়। এমনকি বিনয়বাবু বেরিয়ে গেলে প্রমীলা দেবী অনেকবার ভ্রমরকে স্কুল থেকে নিয়ে বিকেলের দিকে ফিরত। আচ্ছা, হতে পারে তার অবৈধ সম্পর্ক যার সাথে, তার সাথেই সাক্ষাতে যেতেন। হ্যাঁ স্যার, আর সেটা অর্ক হতে পারে। তাই স্যার, প্রমীলা দেবী আমাদের অর্ক অবধি কি পৌঁছে দিতে পারে না? দুরারোগ্য ব্যাধির একম এবং অদ্বিতীয় ঔষধের মতো লেগেছিল হালদারের যুক্তি। পুলিশ ডিপার্টমেন্টে থাকার পার্শ্ব প্রতিক্রিয়া কিনা জানি না। হালদার সেদিন যে পথ দেখিয়েছিল, সেটা শোনার পর আমি হালদারকে একটাই কথা বলেছিলাম, এবং সেটা শুনে সে বেশ আপ্লুত হয়েছিল। তোমার প্রমোশনের সময় হয়ে এসেছে হালদার। কেন স্যার? আরে প্রশংসা করলাম হালদার। সত্যি স্যার? ট্রিপল ট্রুথ হালদার, ট্রিপল ট্রুথ। মানে স্যার? দূর, মানে সত্যি সত্যি সত্যি। তোমার ম্যাডামের থেকে শেখা হালদার। থ্যাংক ইউ ম্যাডাম, মানে ওই থ্যাংক ইউ স্যার। তবে হালদার, আর দেরি নয়। প্রমীলা দেবীর বাড়ির সামনে সিভিল ড্রেসে বা অন্য কোনো ছদ্মবেশে পুলিশ মোতায়েন করো। যে কোনো বেশে হতে পারে। প্রমীলা দেবী কখন বাড়ি থেকে বেরোয়, কখন ঢোকে, সব ডিটেলস আমার চাই। সেলসম্যান, ভিখারি, এনিথিং। আমাদের সে ইনফরমেশন দেবে, আর সেই মতো প্রমীলা দেবীকে আমরা ফলো করব। ওকে স্যার। হালদারের তদন্ত যে বেশ ফলপ্রসূ তা বলাই বাহুল্য। তার দেওয়া ইনফরমেশনের ভিত্তি স্থাপন করেই আমরা প্রমীলা দেবীর বাড়ির সামনে ভিখারি বেশে একজন সাধারণ পুলিশ কর্মীকে মোতায়েন করেছিলাম। দিবারাত্রি তার একটাই কাজ, প্রমীলা দেবীর ওপর নজর রাখা। ভ্রমরের মৃত্যুর পর তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসার কাজ হয়তো আর থাকবে না, কিন্তু প্রমীলা দেবীর অবৈধ সম্পর্ক যে আছে
সেটা একেবারেই অমূলক নয়। এখনও ভ্রমরের মৃত্যুর কোনো কুল কিনারা করতেই পারেনি। আর সেই তদন্ত থেকে আমরা খানিকটা সরে এসে ভ্রমরের মায়ের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছি। হয়তো এটা আমাদের ভ্রমরের খুনি অবধি পৌঁছে দেবে। এভাবেই দিন 2 কাটার পর একদিন সকাল 10টা নাগাদ আমাদের ইনফরমারের ফোন পেয়ে খানিকটা নড়ে চড়ে বসেছিলাম। হ্যালো স্যার, WB26A6741 প্রমিলা দেবীর গাড়িটা বাড়ি থেকে বেরোলো স্যার। ইয়েস স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, আমরা এক্ষুনি বেরোচ্ছি। ওকে স্যার, বেরিয়ে ডান দিকে 10 মিনিট এগোলেই বড় রাস্তা পড়বে স্যার। থ্যাংক ইউ, চিন্তা করো না, আমরা বড় রাস্তার উপর অপেক্ষায় আছি। ওকে স্যার। আমরা দেরি না করেই বড় রাস্তার পাশে মিনিট 5 মধ্যেই উপস্থিত হলাম। হালদার আর আমি গলির মোড়ে গাড়ির ভেতরে অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রমিলা দেবীর জন্য। আরও মিনিট 10 মধ্যেই প্রমিলা দেবীর লাল রঙের সিডান গাড়িটা বড় রাস্তায় উঠে বাদিকে টার্ন নিল। আমরাও সময় অতিবাহিত না করে প্রমিলা দেবীর গাড়ির পিছু নিলাম। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাধারণ গাড়ি নিয়ে বেশ ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মিনিট 30 একইভাবে চলার পর প্রমিলা দেবীর গাড়ি হাই রোডের একেবারে পাশে দাঁড় করালো। আমরাও খানিকটা দূরত্ব বজায় রেখে রাস্তার বিপরীত দিকে গাড়ি দাঁড় করালাম। প্রমিলা দেবী কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি থেকে নেমে পাশের রাস্তায় মিলিয়ে গেলেন। আমরাও দেরি না করে সে পথেই এগিয়ে যেতে লাগলাম। সরু রাস্তা, গাড়ি নিয়ে ঢোকা সম্ভব নয়, তাই হয়তো হেঁটেই যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর প্রমিলা দেবী খানিকক্ষণ দাঁড়িয়ে চারিদিকে একবার চোখ ঘুরিয়ে পাশেই এক বাড়ির ভেতরে ঢুকে গেলেন। বাড়িটা একতলা এবং বেশ পুরনো আর জরাজীর্ণ অবস্থা। ইটের দেওয়াল ডালপালা আর গাছগাছালিতে মোড়া। চারিদিকে বেশ বড় বড় গাছের জন্য সূর্যের আলো সেভাবে প্রবেশ করে না বললেই চলে। আমরা প্রায় হতভম্ব অবস্থায় দুজনেই দুজনের চোখের দিকে তাকালাম। প্রমিলা দেবীর ওপর আমার যেটুকু অনুশোচনা জন্মেছিল তা যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। সদ্য সন্তানহারা কোনো মায়ের মন এত তাড়াতাড়ি সবকিছু ভুলে অবৈধ প্রেমের নেশায় মত্ত হয়ে উঠল। বিনয়বাবুর মুখটা চোখের সামনে ভেসে উঠল। মানুষটা সত্যি জীবন সঙ্গিনী হিসাবে হয়তো ভুল মানুষকে বেছে নিয়েছেন। মিনিট 15 মধ্যেই প্রমিলা দেবীকে বেরিয়ে আসতে দেখে হালদার খানিকটা উত্তেজিতভাবেই বলে উঠল, স্যার, প্রমিলা দেবী বেরোচ্ছেন। দেখেছি, তুমি এখানেই থাকো, উনি বেরিয়ে গেলে আমরা ভেতরে ঢুকবো। স্যার, ভেতরে ঢুকবেন? হ্যাঁ হালদার, অর্কবাবুর সাথে একবার দেখা করা দরকার। কি করবেন স্যার দেখা করে? একটু পায়ের ধুলো নেব, কিভাবে প্রমিলা দেবীর মতো মহিলাকে এভাবে বশ করেছে। যা বলেছেন স্যার। প্রমিলা দেবীর গাড়ি আমাদের একেবারে পাশ থেকেই ধোঁয়া উড়িয়ে বেরিয়ে গেল। আমরা যতটা পারা যায় পাশের পাঁচিলের দেওয়ালে গা ঢাকা দিয়ে নিজেদের আত্মগোপন করে রেখেছিলাম। আমি হালদারকে বললাম, বেশি কথা বলবে না হালদার, আমাদের পরিচয় আমরা গোপনই রাখব, যাতে গুণাক্ষরও টের না পায় যে আমরা পুলিশ। ওকে স্যার। দরজা খুলে একজন প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে এলো। চোখে কালো ফ্রেমের বেশ মোটা কাচের চশমা। বাইরের সূর্যের বিকীর্ণ এক পশলা আলোর ঢেউ গাছের পাতার ফাঁক দিয়ে তার মুখে পড়েছে। তাতেই তার চোখ দুটি ছোট হয়ে গেছে। মুখের রেখাগুলো যেন কপালে বহুদিনের জমে থাকা ক্লেশকে আবদ্ধ করে রেখেছে। চোখের কোণেও সামান্য জল জমে আছে। মাথার সবকটি চুলই সাদা হয়ে গেছে। পরনে একটা সাদা পাজামা আর ছেঁড়া গেঞ্জি। চোখের কোণায় কালশিটে দাগ পড়ে আছে। হাতের গামছা দিয়ে মুখটা মুছে তিনি আমার মুখের দিকে তাকালেন। তাকে দেখে আমার গলার স্বর খানিকটা বিনম্র হয়ে গেল। আপনি শ্যামাপ্রসাদ নন্দী, আশুতোষ কলেজ? আপনারা? হ্যাঁ, আসলে আমরা ওই কলেজের ছাত্র ছিলাম,
ভাবলাম আপনার সাথে একবার সাক্ষাৎ করেই যাই। আমার সাথে? না, আসলে অর্ক কি আছে? অর্ক মানে আপনার ছেলে অর্কপ্রভ। আমার কথা শুনে তিনি চোখের চশমা খুলে দুহাত দিয়ে চোখ দুটি মুছলেন। আসো আসো, তোমরা প্রথমবার অর্কর বাড়িতে এসেছ, এসো ভেতরে এসো। আমরা ভেতরে ঢুকতে তিনি দুটি চেয়ার আমাদের দেখালে আমরা সেটাই বসলাম। বেশ বিনম্র কণ্ঠে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তো বাবারা চা খাও তো? না না ধন্যবাদ, আমরা চা খেয়ে এসেছি। একটু অর্ককে ডেকে দিন, একটু কথা বলেই না হয় চলে যাব। লোকটা আমাদের কথার কোনো উত্তর না দিয়ে পাশের ঘরে চলে গেলেন। আমরাও খানিকটা নির্বিকারভাবেই বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে লোকটা আবার একটা খাম নিয়ে আমার হাতে দিয়ে বললেন, এটা দেখো বাবা। আমি খাম খুলে দেখলাম সেখানে কিছু ছবি আছে। সবকটা ছবি শ্যামাপ্রসাদ বাবু আর তার ছেলের। তারপর তিনি বলতে শুরু করলেন, আমার পাশে যার ছবি দেখেছ তাকে তোমরা আগে কখনো দেখেছ কিনা জানি না, তবে তবে এটা অর্ক, মানে ওই অর্কপ্রভ নন্দী, আমার আমার একমাত্র ছেলে। কী সব বাজে বাজে বলছেন? আপনার ছেলে কোথায়? সে না হয় বলছি, কিন্তু তোমরা যে মিথ্যে পরিচয় দিলে সেটা আমি আগেই বুঝেছি। কিন্তু কিন্তু তোমরা কারা? কিছু মনে করবেন না শ্যামাপ্রসাদ বাবু, আমি সাব ইন্সপেক্টর সমরেশ রায়। 5 দিন আগে একটা বাচ্চা খুন হয়, আর যার বাচ্চা খুন হয় সে আর কিছুক্ষণ আগেই আপনার বাড়ি থেকে বেরিয়েছে। তাই তাই আপনাকে আর আপনার ছেলেকে জিজ্ঞাসাবাদ তদন্তের স্বার্থে খুব প্রয়োজন। ও আচ্ছা, সরি, কিছু মনে করবেন না সমরেশ বাবু, আপনাকে তুমি বলে ফেললাম। সেসব ঠিক আছে, তাতে আমি কিছু মনে করিনি। কিন্তু অর্ক কোথায়? কিন্তু কিন্তু অর্ককে আপনাদের কি দরকার বলতে পারেন? এই কেসের তদন্ত করতে এসে জানতে পারি প্রমীলা দেবীর সাথে আপনার ছেলের মানে অর্কপ্রভ নন্দীর একটা অবৈধ সম্পর্ক আছে। তাই তাকে লুকোবেন না, আর চেষ্টাও করবেন না। তাহলে আমরা শুধু তাকে নয়, আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। ইজ দ্যাট ক্লিয়ার? আপনারা অর্ককে খুঁজছেন, কিন্তু কিন্তু সে তো নেই। এবার কিন্তু আপনি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন। স্যার, কি করা যায় বলুন তো? শ্যামাপ্রসাদ বাবু যেন আমাদের কথাগুলো শুনলেনই না। খালি এক বিদ্রুপ ভরা হাসি তার কদর্য দাঁতের মাঝখান থেকে বেরিয়ে আসলো। লোকটা এবার চেয়ারে ধমাস করে বসে পড়ল। তারপর চোখের চশমাটা একবার ভালো করে চোখের উপর সাঁটিয়ে আবার বলতে শুরু করলো, অর্ক সম্বন্ধে জানতে গেলে আপনাদের ছোট একটা গল্প শুনতে হবে। কিন্তু কিন্তু আপনাদের সময় আছে তো? বলুন। 19শে ফেব্রুয়ারি, সালটা 2021। আমি, অর্ক, আমার স্ত্রী আর বৌমা বেড়াতে গেছিলাম পুরুলিয়া। অনেক দিন ধরেই ভাবছিলাম পলাশ ফুল দেখব। পুরুলিয়ার রাঙা মাটিতে পলাশ ফুল দেখার শখ ছিল অর্কর। গাড়িটা বৌমাই চালাচ্ছিল। আমরা বেড়াতে গেছিলাম পুরুলিয়াতে। সামনের সিটে অর্ক বসেছিল, আর পেছনে আমি আর আমার স্ত্রী আর আমার ছোট্ট নাতনি। হ্যাঁ, গাড়িটা বৌমা ঠিকই চালাচ্ছিল, কিন্তু জানেন তো কি থেকে যে কি হয়ে গেল। সামনে থেকে একটা লরি বেশ জোরে ধাক্কা মারে। গাড়িটা নিয়ন্ত্রণ হারায় আর পাথরে ধাক্কা মারে। আমি, আমার বৌমা আর নাতনি বেঁচে যাই। হোয়াট? তারপর? অর্ক
অর্ক আর ওর মায়ের মাথায় বেশ চোট লাগে, 6টা সেলাইও পড়ে, কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি। প্রাণ হারায় অর্ক আর আমার স্ত্রী শতরূপা। কিন্তু আপনার বৌমা আর নাতনি তারা কোথায়? আপনার সাথে থাকে না? একটু আগে যাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেন, তার নাম প্রমীলা। সেই আমার পুত্রবধূ। ছেলের যখন অকাল মৃত্যু হয়েছে তখন বৌমার বয়স 27। সামনের ওর রঙিন জীবন। আমি বোঝার মতো হয়ে দাঁড়িয়েছিলাম। দিবা রাত্রি মেয়েটা আমার সেবা করত। আমি আবার জীবন ফিরে পেলাম। বিশ্বাস করুন, আমি একবারের জন্য চাইনি ও আমায় ছেড়ে চলে যাক। আমার মেয়ে ছিল না, ও আমার মেয়ে হয়ে এই বাড়িতেই ছিল। কিন্তু অর্কর অ্যাক্সিডেন্টের জন্য ও সবসময় নিজেকেই দায়ী করত। সারা রাত মেয়েটা আমার পায়ের কাছে বসে কাঁদত। কত বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। শ্যামাপ্রসাদ বাবুর চোখের জল তার চোয়াল বেয়ে নিচে পড়তে লাগলো। আমরাও হতভম্ব হয়ে তার কথাগুলো শুনতে লাগলাম। চোখের জল মুছে সে বুক পকেট থেকে একটা ছেঁড়া কাগজের টুকরো আমার হাতে দিল। কাগজের ভাঁজ খুলে দেখলাম, আমি প্রমীলা রায়চৌধুরী। জীবনের রঙ্গমঞ্চে আমি হেরে গেলাম। ভেবেছিলাম আর 5টা মেয়ের মতোই আমার জীবনটাও বেশ ভালোবাসা আর খুনসুটিতে ভরা থাকবে, কিন্তু সোহাগ বোধহয় আমার কপালের জন্য নয়। আমার এই ডিসিশনটা ঠিক না ভুল জানি না। এটা কোনো ক্ষণিকের আবেগের অভিঘাতে চূর্ণ বিচূর্ণ হওয়া মনের ভুল সিদ্ধান্ত কিনা, কিন্তু এই পরিকল্পনা আমার একান্তই ব্যক্তিগত এবং আমি বেশ বদ্ধপরিকর। পারলে আমায় ক্ষমা করে দিও। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি খানিকটা অবাক হয়েই কাগজটা হালদারকে দিয়ে শ্যামাপ্রসাদ বাবুকে প্রশ্ন করলাম, এটার মানে? হ্যাঁ, শতরূপার অর্কর মৃত্যুর জন্য সবসময় প্রমীলা নিজেকেই দায়ী করত। আজও তার বিশ্বাসের কিছুই পরিবর্তন নেই। আমি তাকে অনেক বুঝিয়েছি, ভ্রমরের জীবনটার কথা মাথায় রেখে ওকে বাঁচতেই হবে। কিন্তু 27 বছরের একটা মেয়ে তার বাকি জীবনটা একটা বোঝা বয়ে বেড়াবে কিভাবে? ভুলবেও বা কিভাবে? সেদিন বিনয় না থাকলে হয়তো ওকে আর দেখতেই পেতাম না। নিজেকে শেষ করার জন্য সে একটা ভুল সিদ্ধান্ত নেয়। ট্রেন লাইনে ট্রেনের সামনে পাগলের মতো ছুটতে থাকে। সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, কিন্তু বিনয় সেদিন ওকে বাঁচিয়ে আমার কাছে নিয়ে আসে। আমি ওর কাছে খুব কৃতজ্ঞ। তারপর বিনয় আমার কাছে প্রমীলাকে বিয়ে করার প্রস্তাব জানায়। বিনয় যদি ওকে কলেজ থেকেই পছন্দ করত তা আমি জানতাম। প্রথমে প্রমীলা রাজি না থাকলেও আমি ওকে একটু জোর করেই বিয়ে দিই। ভেবেছিলাম ওর বাকি জীবনটা সুখেই কাটবে। বিনয়কে পেয়ে হয়তো অর্ককে ভুলতে পারবে। আমার কথায় প্রমীলা বিনয়কে পুনরায় বিয়ে করতে রাজিও হয়ে যায়। কিন্তু দাম্পত্য জীবনে তো প্রমীলা দেবীর সাথে বিনয়বাবুর প্রায় ঝামেলা হয়।
হ্যাঁ, প্রথম প্রথম ওরা বেশ সুখেই দিন কাটাচ্ছিল। বিনয়কে পেয়ে প্রমিলার মুখে আবার আমি হাসিও দেখেছিলাম। কিন্তু ওদের মধ্যে সমস্যা হয়ে দাঁড়ালো ভ্রমর। বিনয় নিজের বাচ্চা নেওয়ার জন্য প্রমিলাকে বলেছিল, কিন্তু প্রমিলা কখনোই সেটা চায়নি। আর বিনয় কখনোই ভ্রমরকে নিজের সন্তান ভেবে ভালোবাসেনি। সে আমার কাছেও এসেছিল, আমি ওকে অনেক বোঝাই, কিন্তু ভ্রমরকেও সন্তান স্বীকৃতি কখনো দিতেই চায়নি, আর দেবেও না। খালি কর্তব্য পালন ছাড়া আর কিছুই সে কোনোদিন করেনি। শ্যামাপ্রসাদ বাবু, কিছু মনে করবেন না, আমরা আপনাকে আসলে একটু ভুল বুঝেছিলাম। আজ উঠি, অন্য কোনো দিন অবশ্যই আসব। এ কি, আপনারা কোথায় যাচ্ছেন? পরে না হয় কখনো বলবো, আজ উঠলাম। হালদার চলো, মোটিভ যখন পরিষ্কার আর দেরি করা ঠিক হবে না। বাকি কথা বিনয়বাবুর বাড়ি গেলে পরিষ্কার হবে। কিন্তু স্যার প্রমাণ? কিছু কিছু তদন্তে প্রমাণ লাগে না হালদার। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় জানো? আঙুল বেঁকাতে হয় স্যার। না হালদার, চামচ দিয়েই তো তোলা যায়। ঘি তোলার জন্য আঙ্গুলের ব্যবহার যথাযথ নয়। একদম স্যার, বুঝে গেছি। হ্যাঁ, গন্তব্য এবার প্রমিলা দেবীর বাড়ি, কিন্তু করার আগে তোমার একটা কাজ আছে। কি স্যার? বিনয়বাবুর লোকটা ধুরন্ধর লোক। বিনয়বাবুর মতো ধুরন্ধর লোক আমি দুটো দেখিনি। পাছে সে যেন আর কোনো কথা ঘুরাতে না পারে। তাই তুমি বিনয়বাবুর অফিসে একবার যাও, সেদিনের রেজিস্টার দেখবে, আর বিনয়বাবুর অফিসের রিপোর্টিং টাইম আর এক্সিট টাইম দেখবে। ওকে স্যার। মিনিট 40-এর মধ্যেই পৌঁছে গেলাম প্রমিলা দেবীর বাড়ি। হালদার মারফত সমস্ত রকম ইনফরমেশন নেওয়া একেবারে কমপ্লিট। দরজা খুলতেই ভেতরে একেবারে হুড়মুড়িয়ে প্রবেশ করলাম। সামনেই বিনয়বাবুকে দেখে খানিকটা চোখ রাঙিয়ে বললাম, বিনয়বাবু, সোজা কথায় আসা যাক। ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট অর্কপ্রভ নন্দী? হোয়াট? ইয়েস, নামটা খুব একটা অচেনা তো নয়। খুব যদি ভুল না হই, আপনার আশুতোষ কলেজের ব্যাচমেট, অ্যাম আই রাইট? কি সব যাতা বলছেন? প্রমিলা দেবীও অবাক নির্বিকার মুখ নিয়ে আমার দিকে চেয়ে আছেন। আমি বিনয়বাবুর দিকে তাকিয়ে আবার বললাম, দেখুন বিনয়বাবু, সেদিন আপনি দুপুরের দিকে অফিসে ছিলেন। প্রমিলা দেবী ভ্রমরকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন। এ পর্যন্ত ঠিকই ছিল। আপনি অফিস থেকে বেরিয়েছিলেন দুপুর 4টে। সাধারণত আপনি 6টার পরেই অফিস থেকে বের হন, কিন্তু সেদিন কোনো অজ্ঞাত কারণে আপনি আগে ভাগেই বেরিয়ে যান। যতদূর সম্ভব আপনার সাথে আপনার কোনো কলিগের কিছু নিয়ে অফিসেই একটা অশান্তি হয়। সেখানে সে আপনাকে ব্যক্তিগত কোনো অ্যাটাক করে। এনিওয়ে, যাই হোক, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। কিন্তু সেদিন আপনি 5টা নাগাদ পৌঁছান নিজের বাড়িতে। অফিসের গাড়ি আর ড্রাইভার নিয়েই আপনি বাড়িতে এসেছিলেন। আপনার মাথা ঠিকও ছিল না। আপনাদের দরজার লক তো বোথ সাইডেড, আর ডুপ্লিকেট চাবি একটা আপনার কাছেই থাকে, তাই ঢুকতে আপনার খুব একটা অসুবিধে হয়নি। ঢুকেই দেখেন ভ্রমর ঘুম থেকে জেগে বসে আছে। ওই নিষ্পাপ মন যতই আপনাকে বাবা বলে সম্বোধন করুক না কেন, তার বাবা আপনি কখনোই হতে চাননি। প্রমিলা দেবীকে আপনি হয়তো মেনে নিয়েছিলেন, কিন্তু ভ্রমরের সাথে আপনার তো কোনো বায়োলজিক্যাল বন্ডিং নেই। হোয়াট? কি যাতা বলছেন? দেখুন, মিথ্যে বলবেন না। আপনার অফিসে আমরা খোঁজ লাগিয়েছি, তার রেজিস্টারে আপনার সই আশা করি মিথ্যে বলবে না। আর আপনি যে এসেছিলেন তার প্রমাণ আপনার অফিসের গাড়ির ড্রাইভার। আর আপনার ঘরেও তো সেই নিয়ে প্রমিলা দেবীর সাথে কম অশান্তি হতো না। এসব নিয়ে আপনাদের কম ঝামেলা পোয়াতে হয়নি। খালি প্রমিলা দেবী যদি আমাকে আগেই এগুলো বলতেন, তাহলে এত কাঠখড় পোড়াতে হয়তো হতোই না, আর বৃন্দাকেও খামোকা এত সন্দেহ করতে হতো না। তাহলে বৃন্দা বলেছে সব? দ্য ব্লাডি বিচ।
হ্যাঁ, মেড সার্ভেন্ট ছাড়া স্বামী আর স্ত্রীর কলহের খবর বাইরে যায় কীভাবে বলুন তো? চায়ের দোকানদার আর কাজের লোকের জন্যই তো অর্ধেকের বেশি আসামি আজও জেলে। কি বলো হালদার? হালদার বেশ কিছুক্ষণ আগেই বিনয়বাবুর বাড়িতে এসে পৌঁছেছিল। সে আমার কথায় সায় দিয়ে বলে উঠল, যা বলেছেন স্যার। তো বিনয়বাবু, এই ছবিগুলো দেখুন। এগুলো ওই ভ্রমরের দাদু আমাদের দিয়েছে। ও দাদু মানে শ্যামাপ্রসাদ নন্দী, মানে যিনি বায়োলজিক্যাল গ্র্যান্ডফাদার। আপনি তো আবার বায়োলজিক্যাল ছাড়া কিছু বিশ্বাসই করেন না। শাট আপ, শাট আপ আই সে। ভ্রমর 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 ভ্রমর, সারাদিন সারা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না। অফিসে যাওয়ার আগে ভ্রমর, অফিস থেকে ফেরার পরে ভ্রমর, মিষ্টি মিষ্টি বা ননসেন্স। ভ্রমর ভ্রমর আমার মেয়েই না, কোনোদিন ছিল না। প্রমিলাকে আমি ভালোবেসেছিলাম, একটা সন্তান চেয়েও ছিলাম ওর কাছে। না, সেটা তো হবে না। শালা, কেন কেন জানা যা সেই অর্কর কাছে। কলেজ লাইফ থেকে কত কিছু বুঝিয়েছি, শোনেনি। মালটা মরেছে, তারপর তো নিজেও মরতে গিয়েছিল। সেখান থেকে বাঁচিয়ে এনেছি আমি 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 জীবন দিয়েছি। এই যে বাড়ি গাড়ি, দামি ফোন, জুয়েলারি, সব আমার দেওয়া, আমার। কিন্তু প্রমিলা দেবী তো আপনার স্ত্রী, সে তো আইনানুগভাবে এগুলোর সবকটারই অংশীদার। হ্যাঁ, অংশীদার? কিসের কিসের অংশীদার? হ্যাঁ, শি ইজ অনলি ব্লাডি মাদার অফ ভ্রমর, নাথিং এলস। তাই ভ্রমরকে নিজের হাতে শেষ করেছি আমি। প্রথমে গলা টিপে শেষ করি, তারপর পাশের কুয়োর মধ্যে ফেলে দিয়ে আসি। জপাত, সব শেষ, সব প্রবলেম শেষ। যা যা, এবার খুঁজে বের কর ভ্রমরকে। এর পরের দৃশ্য আমাদের যে খুব একটা অপ্রত্যাশিত ছিল তা বলাটা মনে হয় ভুল হবে। বিনয়, বিনয়, এই তুমি কি করলে আমার? হ্যাঁ, এই তুমি কি করলে? আমার ভ্রমরকে আমার থেকে সরিয়ে দিলে? হ্যাঁ, ভগবান, ভগবান। প্রমিলা দেবী চেয়ার ছেড়ে একেবারে দাঁড়িয়ে বিনয়বাবুর উদ্দেশ্যে কিছু একটা বলতে গিয়েও যেন থমকে গেল। তারপর অচৈতন্য অবস্থায় মেঝের ওপর উপুর হয়ে পড়ল। আমরা সামনে গিয়ে কিছুক্ষণ ডাকার পরও কোনো রকম উত্তর পাইনি। থানায় ফোন করে এক্সট্রা ফোর্স আর সাথে মহিলা পুলিশ ডেকে প্রমিলা দেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়িতে ওঠার সময় তার শরীর কেমন যেন শিথিল হয়ে গেছিল, কিন্তু তার চোখ দুটো যেন কুয়োর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তার মিষ্টি মা যেন এখনই তার দিকে ধেয়ে আসবে। চোখের কোণে এক বিন্দু জলও আমার চোখ এড়ালো না। বিনয়বাবুর সম্বন্ধে আর বিশদ বিবরণের দরকার আছে বলে আমার মনে হয় না। তার মতো এরকম অসুস্থ মানুষের মনে হয় এই পৃথিবীতে আর কোনো জায়গা নেই। আইনের বইতে এই ঘটনা সামান্য খুনের দরজা পাবে, কারণ সন্তান হত্যার জন্য ইন্ডিয়ান পেনাল কোডে আলাদা কোনো ধারা বর্ণিত নেই। দিন সাতেক পরে হালদার এসে খবর দিল, প্রমিলা দেবীকে বাড়ি নিয়ে আসা হয়েছে স্যার, আপনার সাথে একবার দেখা করতে চাইছেন। কোথায় আছেন তিনি? খবর নিয়ে দেখলাম স্যার শ্যামপ্রসাদ বাবুর কাছেই আছেন, ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন তেমনটাই। খালি তার শরীরের বাদিকটা প্যারালাইসিস হয়ে গেছে, আর তার ভোকাল কর্ডের কোনো একটা নার্ভ মনে হয় ড্যামেজ হয়েছে। আর ডাক্তার বলেছেন সাডেন শক থেকেই ঘটনা ঘটেছে, আর সে কোনোদিন আর কথা বলতে পারবেন না।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পকেট থেকে একটা সিগারেট বের করে অগ্নিসংযোগ করলাম। শুনেছিলাম নিকোটিন সেবনে নাকি ইমোশন কন্ট্রোল হয়। জানি না তা সত্যি কি মিথ্যে, কিন্তু সেদিন বুকের বাম দিকটা আমারও হালকা চিনচিন করছিল। মোবাইলের গ্যালারিতে ভ্রমরের ছবিটা বের করে দেখছিলাম। কালো নিশ্ছিদ্র অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদের মতো ভ্রমরের মুখখানা, খালি গলায় কালশিটে দাগটা একটু বেমানান। যদিও চাঁদেরও তো কলঙ্ক থাকে, হয়তো এটা ভ্রমরের কলঙ্ক সম এক অবাঞ্ছিত দাগ, যার আদতে হয়তো থাকার কোনো দরকারই ছিল না। ভ্রমরের কুঞ্চিত কেশরাশি আর দুটো ঠোঁটের মাঝে দুধে আলতা দাঁতগুলো যেন হাসির এক জলতরঙ্গ বুঝিয়ে দিচ্ছে। ভ্রমর প্রমীলা দেবীর মতোই সুন্দর, হয়তোবা তার থেকেও বেশি। কিন্তু এই নিষ্পাপ শিশুটিকে ভগবান হয়তো অনেক তাড়াতাড়ি কাছে টেনে নিল। আকাশের দিকে তাকিয়ে আমার মনটাও যেন বলে উঠল, ভগবান, এটা মনে হয় ঠিক হলো না। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্য ঘটনা অবলম্বনে দারোগা সমরেশের কাহিনী ভ্রমরের ডাক। এই গল্প থেকে আপনাদের জন্য প্রশ্ন, গল্পে উল্লেখিত প্রমীলা দেবী কোন কলেজে পড়াশোনা করতেন? কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর দেবেন। সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী ইউটিউব শর্টস এবং দারোগার ডায়েরির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। গল্পের নাট্যরূপ এবং গল্পপাঠ সমরেশ, হালদারের চরিত্রে জয়দীপ, প্রমীলা দেবীর চরিত্রে মৌমিতা, বিনয়বাবু মলয়, বৃন্দা পূজা, আশুতোষবাবু এবং শ্যামাপ্রসাদ নন্দীর চরিত্রে স্বর্ণাভ, এছাড়াও অন্যান্য চরিত্রে স্বর্ণাভ, জয়দীপ এবং দেবায়ন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর দারোগার ডায়েরি চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।